ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেনা ছাত্র সংঘর্ষে সেনাবাহিনীর দায় এড়ালেন জেনারেল মঈন, পরোক্ষে দায়ী করলেন তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারকে। টানা দরপতনে ক্ষুব্ধ বিনিয়োগকারীদের লেনদেন বয়কট ও অবস্থান কর্মসূচির মধ্য দিয়েই পুঁজিবাজারের চাঙ্গাভাব, এসিসির বিভিন্ন পদক্ষেপ। সরবরাহ যথেষ্ট থাকলেও ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণায় বাজারে বড় ধরনের সংকট তৈরির শঙ্কা। আসসালামু আলাইকুম, রিয়াজ হাফিজ আমন্ত্রণ জানাচ্ছি রাত 9টার 21 সংবাদে। 2007 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেনা ছাত্র সংঘর্ষের ঘটনায় টেলিকনফারেন্সে সাবেক সেনাপ্রধান মঈনুল আহমেদের বক্তব্যে সন্তুষ্ট হতে পারেনি সংসদীয় কমিটি। ওই ঘটনার সব দায় এড়িয়ে গেছেন জেনারেল মঈন, পরোক্ষে দায়ী করেছেন তত্ত্বাবধায়ক সরকারকে। সকালে টেলিকনফারেন্সের পর সংসদের মিডিয়া সেন্টারে এসব তথ্য দেন শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন। রিপোর্ট করছেন ফাল্গুনী দত্ত। 2007 সালের 20 আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেলা দেখাকে কেন্দ্র করে সেনা ছাত্র সংঘর্ষের শুরু। পরদিন বিশ্ববিদ্যালয় থেকে সেনা ছাউনি সরানো এবং ছাত্র নির্যাতনের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ওই ঘটনা সামাল দিতে ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্রদের আটক ও নির্যাতন করে তৎকালীন সেনা সমর্থিত সরকার। বর্তমান সরকার ক্ষমতায় এসে সেই ঘটনার পুনঃতদন্ত শুরু করে। তার ধারাবাহিকতায় সংসদীয় কমিটি সাবেক সেনাপ্রধানের সঙ্গে টেলিকনফারেন্স করল। সেই সিচুয়েশনে উপদেষ্টা মণ্ডলী যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তই তারা বাস্তবায়ন করেছেন। সেখানে তার রোল বা মিলিটারি রোল সেভাবে নেই, যদিও আমরা বারবার উল্লেখ করেছি যে সমস্ত ঘটনাবলী পরবর্তী ঘটনাবলীতে দেখা যায় যে ডিজিএফআই ডাইরেক্টলি ইনভলভ। তার উত্তর আমার যে ধারণা হয়েছে আমার মেম্বারদের সাথে আলোচনা করে এবং আমাদের খুব একটা সন্তুষ্ট করতে পারেনি। ওই ঘটনার সঙ্গে সেনাবাহিনী জড়িত থাকার বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন জেনারেল মঈন। তবে শিক্ষক ছাত্রদের সঙ্গে দুর্ব্যবহারে মাঠ পর্যায়ে কিছু সেনা কর্মকর্তা জড়িত থাকতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি। শিক্ষকদের নিয়ে বৈঠক করেছে, সেখানেও জরুরি অবস্থায় শিক্ষকদের কর্তব্য ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আলোচনা হয়েছে, সেটাও হয়েছে। এবং তাদের মুক্তিদানের ব্যাপারটি যেটা আসে এবং মুক্তিদানের প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে আলোচনায় প্রত্যেক ক্ষেত্রেই আমরা তাদের প্রত্যক্ষ উপস্থিতি আমরা লক্ষ্য করছি। রাশেদ খান মেনন আরো বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন আহমেদকেও টেলিকনফারেন্সে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। তার বক্তব্য গ্রহণ করার জন্য মুখ্যত আজকে ফাল্গুনী দত্ত, 21 টেলিভিশন, ঢাকা। টানা দরপতনে ক্ষুব্ধ বিনিয়োগকারীদের লেনদেন বয়কট ও অবস্থান কর্মসূচির মধ্য দিয়েই চাঙ্গা ভাব ফিরেছে পুঁজিবাজারে। মঙ্গলবার ডিএসসির এনএক্স ভবনের ফটকে তালা দিয়ে বিনিয়োগকারীরা লেনদেন বন্ধের চেষ্টা করে। অন্যদিকে মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক শেষে একক বিনিয়োগকারীর ঋণ সীমা, ব্যাংক কোম্পানি আইনের সংশোধনী, মার্চেন্ট ব্যাংকগুলোর নিজস্ব তহবিল সংগ্রহ এবং স্পন্সরদের শেয়ার বিক্রির বিষয়ে একাধিক বাজার বান্ধব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় এসিসি। এসব সিদ্ধান্তে লেনদেন সামান্য বাড়লেও সূচক বেড়েছে বেশ খানিকটা। মেহেদী হাসানের রিপোর্ট। মঙ্গলবার সকালে লেনদেন শুরু হওয়ার আগেই এনএক্স ভবনের ফটকে তালা ঝুলিয়ে দেন বিনিয়োগকারীরা। পরবর্তীতে পুলিশ তালা ভাঙলেও অধিকাংশ বিনিয়োগকারী লেনদেন করার বদলে মতিঝিলের রাস্তায় বিক্ষোভ করেছেন। এ সময় বাজার স্বাভাবিক না হওয়া পর্যন্ত লেনদেন বন্ধ রাখার ঘোষণা দেন তারা। বাজার স্থিতিশীল না হওয়া পর্যন্ত সমস্ত বিনিয়োগকারী ভাইদের কাছে আবেদন, আপনারা দীর্ঘ 9 মাস পর্যন্ত প্রচুর লস দিয়েছেন, আর লসের শিকার হবেন না। আপনারা আপনাদের ট্রেড বন্ধ করুন। আমরা ট্রেড বন্ধ রেখেছি। আমরা সমস্ত বিল্ডিং গুলোতে গিয়ে তাদেরকে অনুরোধ করেছি, তারা আমাদের সাথে আন্দোলনে যোগ দিয়েছে। আমি দুইটা কথা বলতে চাই। প্রথমত, এক কথায় অর্থমন্ত্রী পদত্যাগ করা। অন্যদিকে সকালেই মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠকে বসে এসিসি। বৈঠক শেষে এসিসি জানায়, 31 ডিসেম্বরের মধ্যে কোনো একক প্রতিষ্ঠানকে তার পরিশোধিত মূলধনের 15% বেশি ঋণ সমন্বয়ের যে শর্ত কেন্দ্রীয় ব্যাংক দিয়েছিল তা এখন শিথিল করা হবে। এই ডিসেম্বরের ভিতরে সিঙ্গেল পার্টি এক্সপোজার বাংলাদেশ ব্যাংকের যে একটা লিমিট ছিল, সেই ব্যাপারে আমরা বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে যে আশ্বাস পেয়েছি যে এই টাইমটাকে 31 ডিসেম্বর থেকে বৃদ্ধি করা
হবে। পুঁজিবাজারে ব্যাংকগুলোর বিনিয়োগ সীমা মোট দায়ের 10% জায়গায় সম্পদের 25% করার ব্যাপারটি শুধুই প্রস্তাবনা মাত্র। বিনিয়োগ সক্ষমতা বাড়াতে মার্চেন্ট ব্যাংকগুলোকে নিজস্ব তহবিল সংগ্রহের ব্যাপারেও একমত এসইসি ও মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন। আপনারা জানেন যে কোনো এক আইনের একটা সংশোধনের জন্য একটু সময়ের প্রয়োজন আছে এবং এটা যেভাবে এসছে জনগণের মধ্যে বা বিনিয়োগকারীদের মধ্যে যে একটা ভুল ভ্রান্ত ধারণা হয়েছে যেটা এখনই ইন্ট্রোডিউস হয়ে যাচ্ছে, আসলে বিষয়টা তা নয়। কমিশনার হ্যাজ গিভেন কনসেন্ট যে আমাদের মার্চেন্ট ব্যাংকের পক্ষ থেকে এই ক্যাপিটাল রেজ করা অর্থাৎ ক্যাপাসিটি বিল্ড করার ব্যাপারে তাদের কোনো আপত্তি তো নাই, এটার জন্য কোনো রেস্ট্রিকশন থাকবে না। এক নম্বর 2, আমরা ডেট ফিন্যান্সিং এ যেতে পারবো, আমরা বন্ড ইস্যু করতে পারবো। স্পন্সরদের একটি নির্দিষ্ট পরিমাণ শেয়ার হাতে রাখার আইন করা হবে বলেও জানিয়েছে এসইসি। এসব ঘোষণায় মঙ্গলবার দিন শেষে ডিএসসির সাধারণ সূচক বেড়েছে 134 পয়েন্ট। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। বর্তমান সরকারের আমলে তৃতীয় বছরের মতো লক্ষ্যমাত্রার চেয়েও বেশি রাজস্ব অর্জন অব্যাহত থাকায় সন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভর্তুকি ও মুদ্রাস্ফীতির ওপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে রাজস্ব আয়, ভর্তুকি ও মুদ্রাস্ফীতি সহ অর্থনীতির সূচকগুলো স্বাভাবিক আছে বলে মন্ত্রিপরিষদের সদস্য প্রধানমন্ত্রীর উপদেষ্টারা মত দেন। অন্যদিকে প্রাইভেট পাবলিক পার্টনারশিপ পিপিপি অফিসের জন্য একজন সিইও নিয়োগে গঠিত সার্চ কমিটির একটি বৈঠক হয়। বৈঠকে শিগগিরই সিইও নিয়োগ করে পিপিপির কার্যক্রম গতিশীল করতে তাগিদ দেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় 4,107 কোটি টাকার 14টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এনইসি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেকের বৈঠকে 185 কোটি টাকার ইলেকশন রিসোর্স সেন্টার নির্মাণ প্রকল্প এবং 1,493 কোটি টাকার একটি বাড়ি একটি খামার প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পের মধ্যে 505 কোটি টাকার পার্বত্য চট্টগ্রামের পল্লী উন্নয়ন প্রকল্প, 447 কোটি টাকার সিলেট বিভাগের পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প, 262 কোটি টাকার কপোতাক্ষ নদের জলাবদ্ধতা দূরীকরণ প্রকল্প রয়েছে। ক্ষমতাসীন মহাজোটের শরিক দল জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ 2009 সালের 5 জানুয়ারি মার্কিন দূতাবাসকে বলেছিলেন জিল্লুর রহমানের পর তিনি কোনো এক সময় প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন। জিল্লুর রহমানের দায়িত্ব নেওয়ার আগে এরশাদ জনসমক্ষে ঘোষণা দিয়েছিলেন নির্বাচনের মহাজোট জয়ী হলে তিনি প্রেসিডেন্টের দায়িত্ব নিতে যাচ্ছেন। কিন্তু তার এ আকাঙ্ক্ষা পূরণ না হওয়ার পর মার্কিন দূতাবাসকে তিনি তার পরবর্তী অভিপ্রায়ের কথা জানান। 2009 সালের 5 আগস্ট এ সংক্রান্ত একটি তার বার্তা ঢাকার মার্কিন দূতাবাস থেকে ওয়াশিংটনে পাঠানো হয়। গেল 30 আগস্ট তার বার্তাটি প্রকাশ করেছে সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিক্স। তার বার্তায় আরও বলা হয়, ছোট কয়েকটি প্রশাসনিক অনিয়মের ঘটনা ঘটলেও বাংলাদেশের ইতিহাসে ডিসেম্বরের নির্বাচনটি ছিল সবচেয়ে স্বাধীন, স্বচ্ছ ও বিশ্বস্ত। জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অ্যাকাউন্টে অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে খালেদা জিয়া এবং তার রাজনৈতিক সচিব হারিস চৌধুরী ও সহকারী একান্ত সচিব জিয়াউল ইসলাম মুন্নার বিরুদ্ধে দুর্নীতির কার্যক্রম শুরু করেছে দুদক। মঙ্গলবার দুদক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। এছাড়াও একই অভিযোগে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্রধান প্রকৌশলী সাইফুল ইসলাম ও তার স্ত্রী রোজিনা সুলতানা রেসির বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে বলা হয়, 2005 সালে 1,62 লাখ টাকা বিভিন্ন মাধ্যমে সংগ্রহ করে ওই ট্রাস্টের নামে জমা করার কোনো বৈধ উৎস দেখাতে ব্যর্থ হয়েছে কর্তৃপক্ষ।